গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আমি রাজীব খান আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজও বিভিন্ন সেক্টরের 4 জন বিশেষ অতিথি আছেন। আমি শুরুতেই অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আছেন জাকারিয়া মাসুদ, উনি যুক্তরাষ্ট্র প্রবাসী, আইবিটিভি ইউএস বেস একটি টিভি চ্যানেল, সেটার মালিক উনি। আমাদের সঙ্গে আছেন সাবিনা আক্তার শ্রাবণী, উনি গোলসেন্স গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজার। সঙ্গে আছেন সাইফুল্লাহ সানি, উনি কন্টেন্ট ক্রিয়েটর। আর আছেন মার্জিয়া শ্রেয়া, সঙ্গীত শিল্পী এবং জনপ্রিয় উপস্থাপিকা। থ্যাংক ইউ। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। শ্রেয়া, কোন দলকে সমর্থন করছেন এবার বিশ্বকাপে? এবার বিশ্বকাপে না, আমি বিশ্বকাপে বরাবরই আর্জেন্টিনাকে সমর্থন করি। আমি বরাবরই একদম শুরু থেকেই আর্জেন্টিনার সাপোর্টার, সেই ম্যারাডোনা এবং তার আগে থেকেই আমরা আর্জেন্টিনার সাপোর্টার। শ্রাবণী আক্তার? আসলে আমি বরাবরই একদম ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার। সাইফুল্লাহ সানি? আমিও আর্জেন্টাইন সাপোর্টার, বাট এই বিশ্বকাপে আমি চাই আর্জেন্টিনার সাথে আরেকটা দল ভালো করুক, সেটা হচ্ছে পর্তুগাল। সেটার পিছনে আবার কিছু কাহিনী আছে, আমরা অবশ্যই। তাহলে আপনাকে দিয়ে শুরু করি আলোচনাটা। হ্যাঁ হ্যাঁ। আপনি আর্জেন্টিনার পাশাপাশি পর্তুগালকে রাখছেন, কারণটা আসলে মেসিকে তো পুরো পৃথিবী এখন অ্যাডমায়ার করতেছে বিকজ অফ হিজ ম্যাজিক, ডেফিনেটলি। বাট এর পাশাপাশি একটা মানুষকে আমার মনে হয় যে আমাদের সবাই অ্যাপ্রিসিয়েট করা উচিত, কিন্তু সেই মানুষটা অনেক বেশি হেটের শিকার হয়, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সো রোনাল্ডো একটা যুগ পার করে আসছে, একটা ফুটবল লাভার একটা স্বর্ণ যুগ পার করে আসছে যারা রেগুলার খেলা দেখে, রোনাল্ডোর খেলা দেখে। সো সেই হিসাবে আমি চাই এবার পর্তুগাল ভালো করুক। গত ম্যাচে রোনাল্ডো 2টা গোল দিছে, আমি চাচ্ছিলাম বারবার করে যেন ভালোর ধরনটা কি? ভালোর ধরনটা আমি চাই, টু বি ভেরি অনেস্ট, আর্জেন্টিনা এবং পর্তুগালের ফাইনাল ম্যাচটা হোক। চ্যাম্পিয়ন না হতে পারলে ফাইনাল গেমে মেসি এবং রোনালদোর হাড্ডাহাড্ডি লড়াই, মুখোমুখি হবে এরা। হ্যাঁ, এরকম একটা জিনিস আমি চাই। এরকম চান? মানে গোল্ডেন বুট কে নেবে আর কে জয়ের মুকুট পরবে, এটাই হচ্ছে বিষয়। আর শেষ হাসিটা শেষ হাসিটা আর্জেন্টিনায় জিতুক, সেটাই চাই। এখান থেকে স্যাক্রিফাইস নাই। আচ্ছা, সাবিনা আক্তার, জি, এ পর্যন্ত তো খেলা দেখলেন অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো খেলাই দেখেছি, প্রত্যেকটা খেলায় আসলে অসাধারণ লেগেছে। যদি বলি লাস্ট আর্জেন্টিনার যে খেলাটা ছিল সেটা খুব দুর্দান্ত ছিল খেলাটা। কারণ প্রথমে যখন মেসি পেনাল্টিটা মিস করে, পুরো বাংলাদেশ তখন খুব মানে একটু মন খারাপের দিকে ছিল। পুরো বাংলাদেশ মানে যারা সাপোর্টার আছে তারা তো, বাট মেসিকে আমার মনে হয় সবাই ভালোবাসে। আমার সাথে কিছু ব্রাজিলের বন্ধুরা ছিল, ওরা খুব খুশি হয়েছে যখন পেনাল্টিটা মিস হয়। আপনি কোন দল সাপোর্টার? আমি কোন দলের সাপোর্টার এটা আলোচনায় বুঝে নেবেন। আমি আকাশি টি শার্ট পরা দেখে ভাবার কোনো কারণ নাই যে আর্জেন্টিনা, কারণ আমি গত একটি পর্বে আমি কিন্তু পুরো ইয়েলো টি শার্ট পরেও এই কাজে এই দায়িত্বে ছিলাম। তাহলে জাস্ট এটা অ্যানসার করুন, আপনি কি মেসির পেনাল্টি মিস করতে খুশি হয়েছেন কিনা? তাহলে আমরা বুঝে নেব যে আসলে না, ওই সময় আমি ওর একটি রেকর্ডের জন্য আমি অপেক্ষায় ছিলাম, এবং প্রথম গোলটি হলেই কিন্তু রেকর্ডের খাতায় ওর নামটি উঠে যেত, যদিও বা সেটি পরবর্তীতে উঠে গেছে। যে জাকারিয়া মাসুদ, আমরা তো আর্জেন্টিনার ভক্তদের কথা শুনলাম, আপনিও বললেন যে আপনি আর্জেন্টিনার ভক্ত। আপনি যুক্তরাষ্ট্রে থাকেন দীর্ঘদিন ধরে, এত বিশাল একটি আয়োজন হচ্ছে, সেইখানে আমাদের প্রবাসীদের সম্পৃক্ততা, উত্তেজনা, উৎসব কেমন দেখে আসছেন? ধরুন, ওয়ার্ল্ড কাপ যে ফিফা টুর্নামেন্ট, সেটা তো সারা বিশ্বের জনপ্রিয় একটা খেলা। পৃথিবীর যে দেশেই হোক না কেন, সারা বিশ্বের লোকজন এই খেলাটা দেখে। এবার আমাদের জন্য একটা গুড অপরচুনিটি হচ্ছে, আমাদের সারা রাত জেগে দেখতে হচ্ছে না, বিকজ আমাদের ডে টাইম, আমাদের যখন লাইট থাকে দিনের বেলা খেলাগুলো হচ্ছে, ডে টাইম আমরা খেলাগুলো দেখতে পাচ্ছি। অন্য বছর যখন অন্য কান্ট্রিতে হয়, ইউরোপিয়ান বা ডিফারেন্ট কান্ট্রিতে হয়, তখন আমরা সারা রাত জেগে খেলা দেখি। এইবার যেমন ঢাকায় এসে যারা ঢাকাতে থাকে সারা রাত জেগে খেলা দেখে। তো আমাদের ওখানে যখন রাতে খেলা হতো, বিভিন্ন কমিউনিটি হল, কমিউনিটি সেন্টার জুড়ে আমরা একটা বিশাল উৎসবমুখর পরিবেশে আমরা খেলা দেখতাম। এবার তো আমরা যারা টিকিট পেয়েছি, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখি, অথবা ডে টাইমে আমরা টেলিভিশনের সামনে বসে খেলা দেখি, অথবা বিভিন্ন কমিউনিটি সেন্টারে গিয়ে আমরা খেলা দেখি। অনেক বন্ধুবান্ধব, অনেক আয়োজন করে খেলা হয়, অনেক উত্তেজনা, অনেক আনন্দ উৎসবের মাধ্যমে আমরা উদযাপন করি খেলাটাকে। এমনি অন্যান্য প্রবাসী যারা লাখ লাখ প্রবাসী থাকেন আমেরিকায়, তারা কি ঠিকঠাক মতো মানে এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত কিনা?
না কারণ বিষয়টা হচ্ছে- আমি বলি এই কারণেই আমি বলছি যে আমাদের বাংলাদেশ নাই, কবে বিশ্বকাপ খেলবে তারও ঠিক নাই, কিন্তু এদেশের যে উৎসব, মানুষের যে উত্তেজনা, সেটা আমি অন্য দেশে খুব একটা দেখিনি। আমিও একাধিক বিশ্বকাপ কভার করতে সেসব দেশে গিয়েছি। না, আমার মনে হয় যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণ বাংলাদেশি থাকে, বিশেষ করে নিউ ইয়র্কে তো প্রচুর বাংলাদেশি থাকে। তো আমাদের কিন্তু আসলে ওই উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই, আমরা দেখি, এটা নিঃসন্দেহে দেখি। তবে যেহেতু দিনের বেলা হচ্ছে, অনেকেরই কাজ থাকে, কাজ রেখে হয়তো যেতে পারে না, কিন্তু খেলা মিস আমরা অনেকেই করি না, দেখবার চেষ্টা করি। অনেকে হয়তো ওই লাইভ না দেখতে পারলেও পরবর্তীতে রেকর্ডের প্রোগ্রাম যখন হয় সেগুলো আমরা দেখি বা দেখার চেষ্টা করি। আমাদের দেশের গণমাধ্যম জুড়েই কিন্তু এখন বিশ্বকাপ আর বিশ্বকাপ, প্রতিটি, আপনি নিজেও একটা গণমাধ্যম আছে, আপনার একাধিক গণমাধ্যম আছে, সেইখানে কাভারেজগুলো বা কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন এই বিশ্বকাপ চলাকালীন সময়, বিশ্বকাপ না সে দেশের অন্যান্য সংবাদ? আসলে শুধু যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ বা অন্য কান্ট্রি না, এই মুহূর্তে সবার চোখ হচ্ছে বিশ্বকাপের দিকে। ফিফা কী করছে, ওয়ার্ল্ড কাপ কী করছে, কোন দল ভালো করছে, কোন দল খারাপ করছে। এবং এই মুহূর্তে তো ধরেন গত নেক্সট 1 মাস যাবৎ মানুষের দৃষ্টি রাজনৈতিক বা অন্য অন্য দিকে থাকবে না খুব একটা, যতটা না আপনার ওয়ার্ল্ড কাপের প্রতি থাকবে। অবভিয়াসলি প্রতিটা মিডিয়া তাই চেষ্টা করে যে আমরা ওয়ার্ল্ড কাপকে সবার আগে হাইলাইট করব, তারপরে অন্য অন্য নিউজ আমরা প্রচার করব। শ্রেয়া, এই পর্যন্ত অন্য কার কার খেলা ভালো লেগেছে? আমার কাছে বরাবরই ভাইয়া যেমন বলছিলেন, পর্তুগালের খেলা, ক্রিস্টিয়ানো কি, সেটাও রোনালদোর কি প্রতি আমার রোনালদোর একটা, কারণে? হ্যাঁ অবশ্যই রোনালদোর কারণে। রোনালদো হচ্ছে আমার ছোটবেলার ক্রাশ। সো আমি একদম ছোটবেলা, মানে স্কুলে যখন পড়ি 5-6 থেকে মানে ক্রাশ জিনিসটা বুঝতে শিখেছি। মানে রোনালদো তো এখন 41 বছর হয়ে গেছে। সো মানে ওই বয়স থেকেই রোনালদোর প্রতি যে আমার একটা ভালো লাগা আলাদা তৈরি হয়েছে, সেই কারণে আমি পর্তুগালকে হয়তো বা পছন্দ করি। আর আর্জেন্টিনা পারিবারিক সূত্রে পাওয়া। আর্জেন্টিনার খেলা একদম ছোটবেলা থেকে বাবার কাছে, মায়ের কাছে ম্যারাডোনা শুনতে শুনতে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ আসলেই আমরা পারিবারিকভাবে সবাই একসাথে বসে খেলা দেখি। 22-এ আর্জেন্টিনার খেলা আমরা একদম বাসায় মিনি প্রজেক্টর দিয়ে আমরা ফ্যামিলি মেম্বাররা বসে বসে একসাথে দেখেছি, আমার কাজিনরা, ইভেন পাশের ফ্ল্যাটে যারা ছিল তারা সহ। তো আর্জেন্টিনার প্রতি তো ভালো লাগা আছে, পাশাপাশি পর্তুগাল, স্পেন, ব্রাজিলের খেলাও ভালো লাগে। আমি ব্রাজিলের বিপক্ষে না, ব্রাজিল আমি সাপোর্ট করি না, না নেইমার খেললে না, মানে ব্রাজিলের একটা তো আলাদা সমর্থক গোষ্ঠী তো আছে, কিন্তু ওদের খেলাটা মোটামুটি ভালো, কিন্তু আর্জেন্টিনার চেয়ে না। অবশ্যই আর্জেন্টিনা আগে। আর্জেন্টিনার খেলা খুবই পলিশড, খুবই দুর্দান্ত। এবং আমি আরেকটি কথা বলতে চাই, সেখানে গতকালকে ফিফা ওদের অফিসিয়াল পেজে কিন্তু একটি ছবি দিয়েছে মেসির, এবং সেখানে দিয়েছে শাহ আব্দুল করিমের একটি গানের লাইন, কি জাদু করিয়া মেসি মায়া লাগাইছে। সো বাংলাদেশের সাথে ওয়ার্ল্ড কাপের যে একটা সম্পর্ক, আমি শুধু আর্জেন্টিনা বলবো না, আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্যান্য দেশ না, ফিফা ওয়ার্ল্ড কাপের সাথে বাংলাদেশের সমর্থকদের একটা আলাদা রকম সম্পর্ক আছে, বা আলাদা একটা ভালো লাগা বা ঘনিষ্ঠতা আছে। সো সেই জায়গা থেকে প্রত্যেকটা দলে, আপনি মরক্কো বলেন বা বলেন, যে কোনো খেলা দেখতে আমার ভালো লাগে। ওয়ার্ল্ড কাপে এবার যে কেপ ভার্দে আসলো, কুরাসাও এসছে, ওদের খেলাও আমার ভালো লেগেছে। ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচই আমার দেখতে ভালো লাগে। আমি স্পেসিফিক অন্য কোনো দলের নাম আর বলবো না, তবে সবচেয়ে পছন্দের ভালো লাগার জায়গা হচ্ছে আর্জেন্টিনা এবং মেসি অবশ্যই। সাইফুল্লাহ সানি, এই যে আপনি সারা বছর অনেক জনপ্রিয় কন্টেন্ট তৈরি করেন, মানুষের খুব কাছাকাছি থাকেন, এই বিশ্বকাপ উপলক্ষে সেই কন্টেন্ট তৈরিটা কি ব্যাঘাত হচ্ছে কিনা, না বিশ্বকাপ কিছু তৈরি করেছেন? নিয়ে আসলে কন্টেন্ট হচ্ছে, মানে গতদিনও আমি আর্জেন্টিনার ম্যাচটা দেখলাম এবং সেটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করছি, যে আসলে অনেক মানুষজন একসাথে খেলা দেখতেছি, এই যে উত্তেজনা, আমরা কত হাজার কিলোমিটার দূরে বসে আছি, কিন্তু আমাদের অনুভূতি কিন্তু সেম। ওই স্টেডিয়ামে বসে যে লোকটা খেলাটা দেখতেছে, মেসির মিস করাতে ওর খারাপ লাগছে, আমারও খারাপ লাগতেছে, এইখানে বসে আমরা সেম ফিলিংসটাই অনুভব করতেছে। তো সেই জিনিসটা আমার ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। কন্টেন্ট ক্রিয়েশনে অবশ্যই একটা বাড়তি মাত্রা অ্যাড করছে ফিফা বা ওয়ার্ল্ড কাপ। আপনি তো একজন ট্রাভেলার এবং বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে এই কন্টেন্ট তৈরি করেন, সেই সূত্রে আপনার অনেক দেশের জীবনযাত্রা, মানুষের সঙ্গে যোগাযোগ, কথাবার্তা হয়। জি, তাদের যে ফুটবল নিয়ে যে উত্তেজনা আর আমাদের উত্তেজনা তো দেখছেন, কেমন পার্থক্যটা?
পার্থক্য আমরা কি বেশি পাগল? আমরা একটু বেশি পাগল। আমরা জমি বিক্রি করে পতাকা বানাই। হ্যাঁ, আমরা জমি বিক্রি করে পতাকা বানাই, যেটা মনে হয় না অন্য কোনো দেশে খুব একটা করেছে এখন। দেখা যায়। তাও কোন দেশের জন্য? ব্রাজিলের জন্য বা জার্মানির জন্য বা আর্জেন্টিনার জন্য। সো আমাদের এখানে আসলে হয়তো এক মানুষজন, কথা বলা যেতে পারে পাগলা ফ্যান। হ্যাঁ, পাগলা ফ্যান। আমাদের না, এখানে আসলে হয়তো আমরা জাতি জেনারেশন ওয়াইজ এটা হিসাবে চলে আসছে। বাংলাদেশিরা কিন্তু ইমোশনাল, অতি ইমোশনাল। হ্যাঁ। হ্যাঁ, আমরা আমরা বাংলাদেশি মেসি যেমন যদি দেখে ইমোশনাল, কান্না দেশের করতে, আমরা বাইরেও এখানে আমরা বসে কান্না ইমোশনাল। করছে, তো একটা আবেগ কাজ করে। অনেক গল্প শুনেছি যে নিজের দল হেরে যাওয়াতে ছাদ থেকে লাফ দিয়েছে। লাফ দিয়েছে, আত্মহত্যা করে। হ্যাঁ, এরকম অনেক কথা আছে। হ্যাঁ, এরকম অনেক কথা তো আছে। এতটা পাগলামি বাইরে দেখা যায় না। বাইরে এত আসলে আপনি জাস্ট রিসেন্টলি বাংলাদেশের সাথে ইউরোপিয়ান একটা ছোট্ট কান্ট্রির সাথে রিসেন্টলি সম্ভবত খেলা ছিল। সান So, মারিনো। হ্যাঁ, সান মারিনোর সাথে খেলা ছিল। সেখানে ওই দেশটার জনসংখ্যা ছিল সম্ভবত 43 বা 45 হাজার, আর স্টেডিয়াম জুড়ে যারা সমর্থক ছিল সবাই ছিল বাংলাদেশি। বাংলাদেশে বাংলাদেশের মানুষের মধ্যে আসলে ফুটবল ক্রেজটা কিন্তু সেই অনেক 90 দশক 80 দশক থেকে আছে। যদি আমাদের ফুটবল এই রিসেন্টলি হয়তো একটু ভালো ঠিক করতেছে। এই জায়গাটায় আমি যদি সাবিনা আক্তারকে জিজ্ঞেস করি, আপনি একটি বড় কোম্পানির, গোলসেন্সের মতো একটা বড় কোম্পানির প্রতিনিধিত্ব করেন, এই যে ক্রেজটা কাজে লাগিয়ে ফুটবলের উন্নয়নে কি ভূমিকা রাখা যায়? আচ্ছা, ওয়েল, থ্যাংক ইউ ইউর কোশ্চেন। আসলে গোলসেন্স গ্রুপ বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি। আমরা বরাবরই মানুষের উন্নয়ন নিয়ে কাজ করি। ইভেন আমরা চাই যে ফুটবল যেই মানে খেলাটা, যেই ভালোবাসার জায়গাটা বাংলাদেশে প্রতিটা মানুষের মনে, এখন আমার মনে হয় প্রতিটা মানুষ অপেক্ষা করে কখন খেলার টাইমটা হবে শুরু, সবাই সবার মতো করে খেলা দেখছে। তো আমরা গোলসেন্স গ্রুপ বরাবরই সবসময় আমরা চিন্তা করি যে কিভাবে মানে পর্যটন এবং মানুষের উন্নয়নের পাশাপাশি আমরা কিভাবে প্রবাসে যারা আছে তাদের নিয়ে, এবং হচ্ছে যারা ফুটবল খেলে বা যাদের এটার প্রতি ইন্টারেস্ট আছে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। যেমন আমাদের লাস্ট একটা প্রোগ্রামে আমাদের সম্মানিত সিও স্যার উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে যদি মানে যে ভেনজিয়ার যে মা, ওনা যে হ্যাঁ, ভর্জিনিয়ার কেপ যে ভার্ডের যে গোলরক্ষক, ওনার মাকে মানে আমাদের পক্ষ থেকে স্পন্সর করা হবে যদি খেলা দেখানোর জন্য সুযোগ দেওয়া হয়। তো ঠিক এইভাবে গোলসেন্স গ্রুপ প্রতিটা মানুষের জন্যই কাজ করতে চাচ্ছে। ইভেন প্রবাসে যারা থাকে তারা কিন্তু সবাই অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকে, দেশের বাইরের ফ্যামিলি সব কিছু রেখে থাকে। যেমন আমরা এখানে দিন শেষে ফ্যামিলিকে পাই, তারা কিন্তু ফ্যামিলিকে পায় না। তারা দেশের আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে অনেক বেশি সহযোগিতা করে। হ্যাঁ, তাদের জন্য আমাদের বাংলাদেশটা অনেকটা এগিয়ে আছে। তো এই মানুষগুলোকে নিয়ে আমাদের চিন্তাভাবনা বরাবরই একটু অন্যরকম, যে আমাদের এখানে তারা কিন্তু দেশের বাইরে থেকে যখন আসবে বাংলাদেশে, আসার পর তারা কিন্তু আর কর্ম ওইভাবে করা হয় না, কারণ তারা লং টাইম দেশের বাইরে কাজ করে আসে। তো সেই জায়গা থেকে আমরা এমন একটা ইনভেস্টমেন্ট নিয়ে এসেছি, সিকিউরিটি নিয়ে এসে, যেটার মাধ্যমে সে মানে হালাল ওয়েতে সেই ইনকামটা পাচ্ছে। আমাদের এখানে লাইফ টাইম ইনভেস্টমেন্ট পলিসি আছে, যেটা হচ্ছে কি আপনি একবার ইনভেস্টমেন্ট করছেন বাট লাইফ টাইম এটার সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারছেন। তো এইটা বরাবরই গোলসেন্স চিন্তা করে কিভাবে পর্যটন এবং মানুষের উন্নয়নে কাজ করা যায়। তার পাশাপাশি ডেফিনেটলি আমরা খেলার নিয়েও কাজ করি। এর আগে অনেক খেলাতে আমাদের গোলসেন্স গ্রুপ স্পন্সর হিসেবে ছিলেন, যেমন সেলিব্রিটি ক্রিকেট লিগ, সেখানে আমরা ছিলাম। তো এরকম সামনে যদি এরকম কোনো সুযোগ আসে সবসময় আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। জাকারিয়া মাসুদ, আপনি যুক্তরাষ্ট্রে থাকেন দীর্ঘদিন ধরে, এই যে গোলসেন্স গ্রুপের নাম তো নিশ্চয়ই শুনেছেন, সেখানে এটার তিনি যে উদ্যোগগুলোর কথা বলছিলেন, আপনার কাছে কি মনে হয়? উদ্যোগগুলো তো নিশ্চয়ই প্রশংসনীয়। গোলসেন্স গ্রুপের অফিসটা আমার অফিসের ঠিক পিছনে, সো আমি তাদেরকে একটুখানি জানি। নিউ ইয়র্কের যে অফিসটি আর কি। সো এদের আমি একটু খবরও নিয়েছি ওদের সম্পর্কে, যেহেতু আমিও রিয়েল এস্টেট নিয়ে কাজ করি। যে যতটুকু আমি জেনেছি যে পজিটিভ দিকগুলো অনেক বেশি, এবং যদি প্রবাসীরা সঠিকভাবে ইনভেস্ট করে এখানে, আমার বিশ্বাস লং টার্মে একটা ভালো বেনিফিট পাওয়ার সুযোগ থাকবে এখানে আর কি। আর আমি ধন্যবাদ জানাই এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে গোলসেন্স থেকে একটা অনুষ্ঠান প্রযোজনা করার জন্য। প্রবাসীরা দেশের বাইরে থেকে বসে দেখতে পাচ্ছে, প্রবাসীদেরকে আপনারা সম্পৃক্ত করছেন, তো ধন্যবাদ গোলসেন্স গ্রুপকে। এবং জাকির মাসুদ, আমি একটি তথ্য দিই, আমাদের এই যে প্রায় আমরা 20 দিনের মতো হলো আমরা এই অনুষ্ঠান করছি, আমাদের কিন্তু গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে একটি কুইজ দেয়া থাকে প্রতিদিন, প্রতি পর্বে। এবং সবচেয়ে আনন্দের বিষয়, এই কুইজ কম্পিটিশনে এই পর্যন্ত প্রতিদিন 3 জনকে বিজয়ী ঘোষণা করা হয়, এবং
প্রতিদিন এমন দিনও গেছে যে 3 জনই প্রবাসীরা বিজয়ী হয়েছে। বিজয়ী হয়েছে। তার মানে এই যে প্রবাসীরা গোল সায়েন্স বা চ্যানেল 24 কে যে কতটা পছন্দ করে এই কুইজ বিজয়ীদের দেখলেই সেটা সেখানে বোঝা যাচ্ছে। আমরা যেহেতু কুইজে আসলাম, আগামী যে ম্যাচগুলো আছে সেখান থেকে আজকের যে কুইজ সেটি ঘোষণা করে আসি। প্রিয় দর্শক, আমরা জানি যে আজ অনেকগুলো খেলা রয়েছে, তার মধ্যে ব্রাজিল এবং স্কটল্যান্ড। Right. এই খেলার ফলাফল কি হবে সেটি আপনারা প্রেডিক্ট করে উত্তর দিবেন এবং উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী যারা হবেন তাদের কি থাকবে সেটা তো জানি। তারপরও যদি আমি সাবিনা আক্তারকে বলি যে কি দিচ্ছেন এই আচ্ছা, বিজয়ীদের। well, আমরা আসলে এখানে যারা মানে পার্টিসিপেন্ট করছে তাদের জন্য স্পেশাল কিছু অফার রেখেছি। তার মধ্যে হচ্ছে আমরা 3টা অফার, মানে যিনি ফার্স্ট হচ্ছে তাকে আমাদের একটা রেডি হোটেল আছে যেটা হিমছড়িতে, যেটার নাম হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন বে হিলস। এটা 4 স্টার একটা হোটেল। এই হোটেলে আমরা 2 রাত 3 দিন থাকার সুযোগ দিচ্ছি প্রথম যিনি বিজয়ী হচ্ছে, এবং সেকেন্ড যিনি বিজয়ী হচ্ছে তাকে আমরা তার প্রিয় দলের একটা জার্সি উপহার দিচ্ছি। আর থার্ড যিনি হচ্ছে তাকে আমরা আকর্ষণীয় কিছু গিফট হ্যাম্পার দিচ্ছি গোলসেন্সের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন। আর গত কুইজে যারা বিজয়ী হয়েছেন আমি তাদের নামটি ঘোষণা করছি। প্রথম হয়েছেন সাদ্দাম হোসেন, উনি সৌদি আরবে থাকেন। দ্বিতীয় হয়েছেন আরিফুল ইসলাম, উনিও প্রবাসী, উনি ওমানে থাকেন। আর তৃতীয় হয়েছেন মিনহাজ আহমেদ সালমান, উনি পেশায় একজন চিকিৎসক, উনি বাংলাদেশে থাকেন। তার মানে 3 জনের মধ্যে 2 জনই প্রবাসী। মেজরিটি হচ্ছে প্রবাসী। প্রবাসী। আর এই যে যারা বিজয়ী হয়েছেন তাদের কিছু আবেগের কথা এবার আমরা একটু দেখে আসি। ধন্যবাদ জানাই গোল্ডসেন্স গ্রুপকে, যারা আসন্ন ফিফা বিশ্বকাপ 2026কে কেন্দ্র করে গোল্ডসেন্স প্রবাসী বিশ্বকাপ নামে অনুষ্ঠানটি আয়োজন করেছে। গোল্ড স্যান্ড প্রবাসী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠানকে ধন্যবাদ জানাই চ্যানেল 24 নিউজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের প্রবাসীদের জন্য। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। ধন্যবাদ। প্রিয় দর্শক, শ্রেয়া শুনছিলেন খেলার পাশাপাশি আপনি তো পুরো একদম পাগল ভক্ত আর কি একদম। আর্জেন্টিনা। এইটার পাশাপাশি যে পর্যটন নিয়ে যে কথাগুলো হচ্ছিল এগুলোকে কি মনে হয় আপনার? পর্যটন নিয়ে তো অনেক আলোচনাই হলো, কিন্তু গোলসেন্সকে আমি একটি রিকোয়েস্ট করতে চাই, এখানে যেহেতু আপনারা খেলার বিষয়গুলো নিয়েও কাজ করছেন, বাংলাদেশ যেন ফুটবলে যেতে পারে, ফিফা ওয়ার্ল্ড কাপে যেতে পারে ফুটবল নিয়ে। সো সেটা নিয়ে আপনারা কিছু করতে পারেন কিনা? আচ্ছা। কারণ আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশে যে অনেক অনেক পাগলা ফ্যান, মানে ফিফা ওয়ার্ল্ড কাপে যদি বাংলাদেশের একটা টিম যায় তাহলে জায়গাটা আসলে কেমন হবে কেমন ইমাজিন হবে? করে। যেহেতু হচ্ছে খেলা নিয়ে স্পন্সরশিপ বা অন্যান্য কাজগুলো করছেন, দেখেন যে বাংলাদেশের ফুটবল টিমকে আপনারা কোনোভাবে এনকারেজ করতে পারেন কিনা বা ইন্সপায়ার করতে পারেন কিনা, সেটা স্পন্সরশিপের ক্ষেত্রেও হতে পারে। সেটা হলে আমার মনে হয় আরও বেশি ভালো হবে বাংলাদেশি ফ্যানদের জন্য। প্রথম যে প্রস্তাবটি এটি আমারও পছন্দ হয়েছে আসলে, যে আপু খুব সুন্দর একটা কথা বাংলাদেশ এই 18 কোটি 19 কোটি 20 কোটি যাই বলি না কেন, এই দেশটি যদি বিশ্বকাপে বিশ্বকাপে খেলে খেলে। কি অবস্থা হবে? আমার মনে হয় ফিফার পুরো মানে চেহারাই চেঞ্জ করে দিবে যেমন বাংলাদেশ। না, বাংলাদেশ আসলে কতদিন আর এই ফ্যানের বোঝা নিয়ে হাঁটবে? আমরাও হচ্ছে খেলতে তারা চাই। খেলবে। আমি যদি আমরা- পার্সোনালি যেতে চাই, বলি হ্যাঁ। যে আমরা বাংলাদেশি হয়ে আমরা কিন্তু দেশের অন্যান্য কান্ট্রিকে সাপোর্ট করছি, বাট যখন বাংলাদেশ খেলবে তখন সেই সাপোর্টের জায়গাটা কি হবে? ডেফিনেটলি আমরা বাংলাদেশকে সমর্থন করব। ওই ভালোবাসার জায়গাটা অন্যরকম বাংলাদেশের। অবশ্য যদি কখনো এরকম সুযোগ আসে যে গোলসেন্স গ্রুপ এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবে, সর্বদা গোলসেন্স গ্রুপ ছিল এবং থাকবে ইনশাল্লাহ। যদি আমাদের সেই সুযোগটা তৈরি হয় আমরা অবশ্যই করব। কিন্তু দেখেন, এই যে শ্রেয়া যেটি বলছিলেন যে অবশ্যই মূল দল খেললে তো ভালো হবে, কিন্তু আমাদের দেশের নারী ফুটবল দল কিন্তু অনেক অনেক ভালো করেছে। ভালো করছে, অনেক আন্তর্জাতিক শিরোপা পেয়েছেন পেয়েছে, একাধিকবার। তো এই দলটাকে নিয়েও তো কাজ করা যায়। অবশ্যই এই যে গোলসেন্সের পক্ষ থেকে তো আছেনই আপা, নিশ্চয়ই এটা নিয়ে কাজ করবেন। অবশ্যই, অবশ্যই। আমাদের আপনি নিশ্চয়ই দেখেছেন এর আগে নারী ফুটবল দল যখন বিদেশ থেকে জিতে বাংলাদেশে বাংলাদেশে ফিরেছে, ফিরেছে। ছাদ খোলা বাসে তারা হচ্ছে অন্যরকম একটা ঢাকায় ঘুরেছে। scenery ছিল। এটা কিন্তু অন্যরকম একটা উন্মাদনা। Right. So, তাদেরকেও যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, সেই সাথে যদি আমাদের জাতীয় ফুটবল দল যেটা আছে তাদেরকেও যদি আপনারা নিয়ে কাজ করেন, আই গেস এটা অনেক ভালো কিছু হবে। ফিফাতে বাংলাদেশকে দেখতে চাই, এটা তো ইনশাআল্লাহ, অবশ্যই এটা আমাদের সবারই চাওয়া। আমাদের জাতীয় ফুটবল দলের প্রতিও তো আমার একটি রিকোয়েস্ট থাকবে, সেই সাথে
গোলসেন্স গ্রুপে, গোলসেন্সকেও যেমন বলছি। গোলসেন্স গ্রুপ বরাবরই আসলে নারীদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করে। যদি আমি নিজে বলি, আমি গোলসেন্স গ্রুপে আজকে 7 বছর যাবত আছি। তো আমার ডে 1 থেকে স্টার্ট হচ্ছে গোলসেন্স গ্রুপ। তো একটা মেয়ে যখন জবে মানে জব সেক্টর যায়, সেটা তার জন্য প্রথমে খুব ডিফিকাল্ট হয়ে যায়, বাট গোলসেন্স সেই জায়গাটাকে খুব ইজি করে দিয়েছে। ঠিক এইভাবে বাংলাদেশের ফুটবল তারকা যদি বলি, মেয়েরা খুব ভালো খেলছে, খুব ভালো এগিয়ে যাচ্ছে। তো বরাবরই আশা থাকবে যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাক। ডেফিনেটলি। সাইফুল্লাহ সানি, আপনি তো এ যুগের ইবনে বতুতা, আপনি একজন ট্রাভেলার, সব জায়গায় যাচ্ছেন। আপনি তো বাইরের পর্যটনের অবস্থাও দেখছেন, আমাদের পর্যটনের অবস্থা এত সুন্দর সুন্দর জায়গা থাকার পরও কেন ওইভাবে আমরা পর্যটনে এগোতে পারছি না? অনেকগুলো প্রতিবন্ধকতা বা বাধাটা, মূল বাধাটা কোথায়? অনেকগুলো সমস্যা আছে। এক হচ্ছে আমাদের দেশে জনসংখ্যাটা একটু বেশি, এটা হচ্ছে মূল জিনিস। আমরা এটাকে তো বলা যায় এটা একটা শক্তি, এটা সমস্যা শক্তি। কেন? জনসংখ্যাটা আসলে শক্তি না, যদি সেটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে শক্তি, বা ম্যান পাওয়ার হলে সেটা শক্তি। আমরা একটা জায়গায় ধরেন কোনো একজন বিদেশি ঘুরতে গেল, কিছু বছর আগের একটা ভিডিও দেখলাম আর কি, একজন বিদেশি হচ্ছে বাইরের দেশে যেটা খুব কমন, সানবাত নেওয়া। কক্সবাজারে একজন বিদেশি শুয়ে সানবাত নিচ্ছে আর সব মানুষজন এসে তাকে দেখতেছে। এটা মানসিকতার পরিবর্তন নাম্বার 1। না, এখানে বিপুল জনসংখ্যার সাথে কিন্তু ঘনবসতিরও একটা ইফেক্ট আছে। আপনার জনসংখ্যা যত বাড়বে, বসতিও তত বাড়বে, পর্যটনের এরিয়াগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসবে। সো পর্যটন এরিয়া যখন ছোট হয়ে আসবে, তখন সরকার বা পর্যটন নিয়ে যারা কাজ করে সেই কোম্পানিগুলো ওখানে ইনভেস্ট করতে চাইলেও আসলে কতখানি করতে পারবে, কারণ আপনার পর্যটন এরিয়া বড় করতে হলে অবশ্যই একটা খালি জায়গার দরকার আছে। আমরা যদি সেন্ট মার্টিনের কথা বলি, কক্সবাজারের কথা বলি, কিংবা আমাদের কুয়াকাটার কথাই আমি যদি বলি, কুয়াকাটা নিয়ে আমাদের বাংলাদেশি পর্যটক যারা, তাদেরই অনেক কমপ্লেন আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন না, সেই তুলনায় কক্সবাজার অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কিছু। সেই জায়গা থেকে সরকার যে কাজ করতে যাবে, তার আগে আপনাকে ওই ঘনবসতিটা নিয়ে কাজ করতে হবে। সো ওইটা যদি আপনার মানে সরকারের পক্ষ থেকে বা পর্যটন কোম্পানিগুলোর পক্ষ থেকে ওটা নিয়ে কাজ করতে পারে, আমার মনে হয় পর্যটনের এরিয়াগুলো আরও বাড়ানো যাবে। যেমন সাজেক নিয়েও কিন্তু আমরা অনেকগুলো ঘটনার খবর ইতোমধ্যে শুনেছি। তো সাজেকের এই পর্যটন এরিয়া নিয়েও যদি কাজ করা যায়, সেখানে সাজেক, তারপর আমার কাছে পার্সোনালি ফিল সুবিধাগুলো। হয় যে ধরেন আমি বাংলাদেশের 64 জেলা ঘুরে ফেলেছি মোটরসাইকেলে করে, আমার একটানে 30 দিনে 64 জেলা ঘোরা হয়েছে। সো আমার কাছে মনে হয় বাংলাদেশের জায়গার অভাব নাই, ঘোরাঘুরির জায়গা যথেষ্ট পরিমাণ আছে। থাইল্যান্ডে একটা জায়গা আছে ফিফি, সো আমাদের কাপ্তাই কিছুটা কিন্তু ওই ফিলটা দেয়, কিন্তু কাপ্তাইকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছি না। রাইট, মূল সমস্যা। আমি একটা বিষয় অ্যাড করতে চাই, যেহেতু আমি যুক্তরাষ্ট্রে থাকি এবং আমরা অনেক ট্রাভেল করি, অন্য দেশেও আমরা যাই। পর্যটক যারা, ট্যুরিস্ট যারা যখন ঘুরতে যায় অন্য দেশে, ওটা কিন্তু ডিফারেন্ট জোন, লোকালরা কিন্তু ঢুকতে পারে না। তো সেই ব্যবস্থা যদি করা যায়, তাহলে অন্য অন্য দেশের পর্যটক যারা বাংলাদেশে আসবে, ওরা সেফ ফিল করবে, ওরা মনে করবে সেফ। আমি গত 2 সপ্তাহ আগে একটা ভিডিও ক্লিপ দেখলাম, রাজশাহীতে কোথাকার একটা এরিয়াতে দুটো হোয়াইট মানে সাদা লোক হাঁটতেছে এবং গ্রামের লোকজন তাদের পেছনে ঠিক হেমিলনের বাঁশিওয়ালার মতো এলিয়েন, হ্যাঁ, এলিয়েন আসছে, দৌড়াচ্ছে। তো এটা তো ওরা পছন্দ করবে না, they don't want to be bothered। মানে সেই জন্য সরকারেরও উদ্যোগ নেওয়া উচিত, যাতে সবচেয়ে আগে সরকারি উদ্যোগ, সেফটি এন্ড সিকিউরিটি দিতে পারি আমরা আমি যদি পর্যটকদের। বলি, নিরাপত্তা এখানে issue যদি অনেক একটু অ্যাড করি, নিরাপত্তা ইস্যু। যেমন আগের থেকে কিন্তু পর্যটন অনেক উন্নয়ন হয়েছে। হ্যাঁ, আগে একটা সময় ছিল যে পর্যটনে আমরা সিজন থাকতো একটা, যে এই সময়টা মানুষ ঘুরতে যায়, বাট এখন কিন্তু আর ওই রকম না। এখন মানুষ একটু সারা সময় বছরই। পেলেই মানে ঘুরতে চলে যায়। যেমন এখন বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি যে পার্সোনাল বিচের ব্যবস্থা করা হয়েছে, ওই বিচটা একমাত্র যারা ওই হোটেলটায় থাকছে তারাই কিন্তু বিচটা ফ্যাসিলিটিসটা পাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু নিরাপত্তাটা আগের থেকে অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। ইভেন তার সাথে সাথে আমাদের যে ট্যুরিজম যে পুলিশগুলো থাকে, তারাও কিন্তু তাদের পাহাড়টা আরও বাড়িয়ে দিয়েছে। যেমন আমাদের যে প্রজেক্টগুলো আছে, প্রত্যেকটাই হচ্ছে সমুদ্রের একদম কাছে। হ্যাঁ, আমাদের লোকেশনগুলো খুবই চমৎকার। তো আমাদেরও কিন্তু প্ল্যান আছে যে আমরা আমাদের পার্সোনাল বিচ থাকবে, আমাদের হোটেলে যারা থাকছে তারা যেন ওই বিচটাকে ইউজ করতে পারে, ফ্যাসিলিটিসটা বিচ থেকেই পায়, তার যাতে দূরে কোথাও যেতে না হয়। আর মানুষ এখন দিন দিন একটু রিজার্ভ থাকতে পছন্দ করে। আগে যেমন আমরা একটু কোলাহল পছন্দ করতাম, এখন কিন্তু মানুষ নীরবতা পছন্দ করে। কারণ আমরা জানি ঢাকা শহরে যানজট সব কিছু মিলিয়ে কিন্তু মানুষ একটু বেশি মানে পিচ খুঁজে, যে কোথায় গেলে একটু শান্তি পাবো। আর একটা ছোট্ট জিনিস যদি আমি অ্যাড করি, হ্যাঁ, মনে হয় যেটা গোল্ড সায়েন্স যেটা নিয়ে কাজ করতে পারে, বাইরের দেশগুলোতে আমরা গেলে যেটা দেখি, সন্ধ্যার পরে অনেক অ্যাক্টিভিটিস থাকে। আমাদের দেশে সন্ধ্যা হওয়ার পর আর অ্যাক্টিভিটিস থাকে না। সূর্যাস্ত দেখলা, তারপরে রুমে চলে আসলা, ঘুমাবা, এইটুকু না, এরপরও তো একটা
লম্বা সময় পার লম্বা করে। সময় বিচের পারে কনসার্ট হয়, Concert হয়, বিভিন্ন fireworks project-এ বড় হয়। বড় না তবে কিছু কিছু রেস্টুরেন্ট হোটেলগুলো এই কাজগুলো শুরু করেছে কিন্তু ইতোমধ্যে কক্সবাজারে লাইভ মিউজিকের Live ব্যবস্থা music-এর করেছে। ব্যবস্থা করেছে। হ্যাঁ, মেরিন ড্রাইভের ওই সাইডগুলোতে কিছু রেস্টুরেন্ট ওরা এগুলো শুরু করেছে কিন্তু হ্যাঁ, অলরেডি, আস্তে আস্তে কিন্তু শুরু এটার হচ্ছে। বিস্তর পরিসরে হলে আরো ভালো যেমন হবে। একটা সময় ছিল যে কলাতলিটা খুব বেশি ক্রাউড এরিয়া ছিল। এখনো হ্যাঁ, কলাতলি সুগন্ধা অনেক- লাবণী ওই আগে জায়গাগুলোতেও। মানে রয়্যাল টিউলিপ যখন হয়েছে ইনানি অনেক বেশি দূরে, লোকজন যেতে চেত না, বাট এখন কিন্তু ইনানির দিকে মানুষের ঝোঁকটা বেড়ে গেছে। বেড়ে গেছে, তো আমরা আস্তে আস্তে দক্ষিণ দিকে চলে রাইট যাচ্ছে। ওই less ওই crowd জায়গাটা চলে যেখানে, যাচ্ছে, কারণ কলাতলিটা অনেক বেশি ক্রাউড এরিয়া। হ্যাঁ, তো সবাই একটু মানে রিজার্ভ থাকার জন্য হলে একটু দূরে যেতে পছন্দ করে, বা ওই জায়গার পরিবেশটাও অন্যরকম সৌন্দর্য থাকে। যেমন যারা কক্সবাজার যায় তারা প্রত্যেকে কিন্তু হিমছড়িতেও ঘুরতে যায় এবং ইনানিতেও যায়। যেমন গোলসেন্স গ্রুপের প্রজেক্টগুলো কিন্তু এই চমৎকার 3টা লোকেশনে আছে, যেমন কলাতলিতে এবং হিমছড়িতে এবং হচ্ছে ইনানিতে। এর মধ্যে হচ্ছে আমাদের কিন্তু হিমছড়িটা ইনানির রেডি। একটি সমস্যা আমি নিজে দেখেছি, আমি রয়্যাল টিউলিপের কথা আপনি বললেন, আমি সেখানে থেকেছি, গিয়েছি, কিন্তু ওই যে খাওয়ার সময়টা আচ্ছা আচ্ছা, সেই মানে 35 কিলো জার্নি করে আবার শহরে আসতে এসে খেয়ে যেতে হতো। এই যে এটি একটি কিন্তু খুব সমস্যাই, যে সমস্যা, হ্যাঁ। সবার সবসময় সে গাড়ির সাপোর্ট থাকে না, তারপরে এই যে রাস্তায় 35 কিলো আসা আবার 35 কিলো ব্যাক করা, একটি সংকট। কারণ সবাই রয়্যাল টিউলিপে 5 স্টার হোটেলে 3 বেলা আসলে খাওয়াটা খুব সবার হয়ে পক্ষে যায়। সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব না। এই এখন আবার বিষয়গুলো সম্ভবত- যদি একটু মাথায় থাকে, সেখানে যদি এখন গড়ে কিন্তু পাটুয়ার টেকে অনেকগুলো অনেকগুলো restaurant, রেস্টুরেন্ট হ্যাঁ। হয়ে গেছে পাটুয়ার টেকে, মানে মানুষ আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে আর কি। তো ওই জায়গায় ওইভাবে আস্তে আস্তে ডে বাই ডে উন্নয়ন হচ্ছে। তার পাশাপাশি গোলসেন্সও সেই উন্নয়ন নিয়ে কাজ করছে। তারপরে ধন্যবাদ মহেশখালীর মধ্যে একটা জায়গা আমরা এখন মনে হচ্ছে এখন পারফেক্টলি ইউটিলাইজ এক্সপ্লোর করা যায় না। হ্যাঁ, ইউটিলাইজ করতে আপনি পারতেছি। মহেশখালী আছে, সন্দ্বীপ, আনোয়ারা হাতিয়া, আছে, হ্যাঁ। সন্দ্বীপ, হাতিয়া, কত জায়গা আছে, অনেক সেই জায়গা আছে দুই একটা আসলেই। জায়গা, কক্সবাজার, জাফলং, পার্বত্য জাফলংটাও অঞ্চল আর কিন্তু অনেক সিলেট। ইয়েতে পড়ে গেছে। আপনি যারা উত্তরবঙ্গে, আপনি যেহেতু সাইফুল্লাহ সানি সব জেলায় গিয়েছেন, উত্তরে যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, সব গল্প শুনেছি আমি। উত্তরবঙ্গে জাস্ট শুধুমাত্র আমরা যখন শীতকালটা আসে, শীতকালে পদ্মা নদী পুরোটা শুকিয়ে যায়। তো সেই সময়টা মানুষ যখন পদ্মা নদী পার হয়, মানে পানিতে তো মানুষ নৌকা দিয়ে পার হয়, হ্যাঁ। তো যখন পদ্মাটা শুকিয়ে যায় তখন হচ্ছে ঘোড়া দিয়ে একটা ব্যান গাড়ি লাগিয়ে হচ্ছে এবার থেকে পারা যায়। এবং ওইটা যে ম্যাজেস্টিক ভিউ, যারা ওইখানে গেছে এক্সপিরিয়েন্স করছে, সেটা তারাই আসলে তারাই বলতে একমাত্র পারে। ফিল করতে So, পারবে। ওইটা নিয়েও ভালোভাবে কাজ করা যায়। তারপরে আমাদের গারো পাহাড় অঞ্চল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, গাজীপুরের এই যে- গাজীপুর, এত মানে ঢাকার কাছে। কিন্তু আসলে সবকিছু ওই যে যেটি শ্রেয়া বলছিলেন, যে সবচেয়ে আগে নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। যদি একজন এবং মানুষ সঠিক ভাবে, পরিকল্পনা। হ্যাঁ, পরিকল্পনা, সঠিক পরিকল্পনা, হ্যাঁ, একদম সঠিক ঠিক বলেছেন। পরিকল্পনা। আরেকটি কথা বলছিলেন যে এই সন্ধ্যার পর কি থাকবে। হ্যাঁ। এই যে দেখেন বিশ্বকাপে, আমি বেশ কয়েকটি বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ বলেন বা ক্রিকেট বিশ্বকাপ বলেন, আমি যেসব দেশে হয়েছে সেসব দেশে যে কভার করেছি, আমি কিন্তু দেখেছি যে স্টেডিয়ামে যে কত লোক দেখতে পারে, কয়জন, 60,000, 70,000, 80,000, 1 লাখ মানে মানুষ, দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম বিশ্বে খুব কম আছে, 2-4টি আছে। কিন্তু বাইরে যে তাদের বিভিন্ন শহর জুড়ে যে ব্যবস্থা, আমি যদি গত বিশ্বকাপের কথাই বলি, কাতার যেটা হয়ে গেল, বিশ্বকাপে ওদের যে সেন্টার পয়েন্টগুলোতে লাখ লাখ লোক ওইখানে একসঙ্গে সবাই বসে খেলা দেখতো, বড় বড় স্ক্রিন ছিল। এটা আমি জার্মানিতে দেখেছি, ইংল্যান্ডে দেখেছি ক্রিকেট বিশ্বকাপে। তো এই উদ্যোগগুলো তো অবশ্যই আমার মনে হয় যে গোলসেন্স যারা এত বড় বড় 5 স্টার হোটেল তৈরি করেন তাদের হ্যাঁ, ওই পক্ষে সম্ভব। গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম হচ্ছে নিয়ন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েট করে, ও হচ্ছে এখন ইউএসএতে আছে। সো ও টিকিট পায় নাই, তো ও যেটা করছে সেটা হচ্ছে একটা স্টেডিয়ামের মতো, একটা ইনডোর স্টেডিয়ামের মতো জায়গা, যেখানে হচ্ছে স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, মানে ফ্রিতে মানুষ এসে ওইখানে বসে ফুল স্টেডিয়ামের ভাইবে খেলা দেখতেছে। খেলাটা দেখতে এবং এটা ওখানেও অন্য প্রায়- ধরনের উত্তেজনা, অন্য ধরনের একটা উৎসাহ ওখানেও থাকে। প্রায় 40,000 অডিয়েন্স বসতে পারে, হ্যাঁ, এবং চারদিকে স্ক্রিন। চারিদিকে স্ক্রিন থাকে, সবাই একসাথে আপনার দেখতেছে। মনে হবে যে আপনি একেবারে স্টেডিয়ামে বসে খেলা দেখছেন, টোটাল একদম ফুল জ্যাম প্যাক। আমারও টিকিট আছে ওই আই থিঙ্ক জুন 28-এ। এই ধরনের কোনো আয়োজন নিশ্চয়ই আছে বাইরে বিভিন্ন জায়গায় বসে। আমি কানাডায় খবর পেয়েছি, আমাদের সহকর্মীরা যারা কানাডা, আমেরিকা, আমি সেটাই বললাম যে এবার আমাদের যে মেয়র মামদানি, উনি আয়োজন করেছেন নিউ ইয়র্কের বড় বড় স্টেডিয়ামগুলোতে, এটা আমরা ওয়াচ পার্টি বলি আর কি, ওয়াচ পার্টি, ওয়াচ ওয়াচ পার্টি পার্টি বলে। তো ওখানে ফিলটা হবে ঠিক এক্স্যাক্টলি লাইভ ওয়ার্ল্ড কাপই দেখছেন। হ্যাঁ, স্টেডিয়ামে বসে এত মানুষের সাথে দেখা, আর ওইটা হচ্ছে আরো মজা, কারণ আপনি বিগ স্ক্রিনতে ক্লোজ শটগুলো দেখা যায়। আপনি স্টেডিয়ামে দেখবেন দূর থেকে, অনেক দূর থেকে আপনি দেখবেন,
কিন্তু আপনি যখন ওয়াচ পার্টিতে দেখবেন একদম ঠিক মনে হবে আপনার ঠিক সামনে খেলা হচ্ছে, একদম কাছে, আপনার গ্যালারি একদম কাছে, সেটা অন্যরকম একটা মজা। জাকারিয়া মাসুদ, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমরা আবার সংক্ষেপে আপনাদের কাছে আরও কিছু মতামত শুনবো। তার আগে আমাদের যেটি বলছিলাম, আমাদের সহকর্মীরা যেখানে আছেন সেখানকার বেশ কিছু তথ্যচিত্র পাঠিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এবার একটু সেগুলো দেখে আসি। I'm very proud of myself because I watched Portugal's matches in a stadium in Houston, Texas with my dad. That's why I'm very happy of myself right now. I'm also proud of being sponsored by Hyundai themselves. So thank you Hyundai for arranging this art contest for ages 5 to 12. And I'm really proud of that because you gave kids a really good opportunity for their first ever success. আমার জীবন মধ্যে এটা অনেক একটা বড় পুরস্কার, আর আমার বাবার সাথে দেখেছি এই পুরস্কার আমার খুবই আমার ভালো লাগে। It's a dream come true. We love Portugal. Let's go. Yeah. Thank you. All right. Thank you. Have a good one. Okay. চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই বৃষ্টি স্নাত সময়ে উইকেন্ডে আমরা ঘরে বসে উপভোগ করছি এই খেলা। আমরা জানি না কি হতে যাচ্ছে, কেবল উপভোগ করছি চমৎকার এই খেলাটি। বিশ্বের সকল মানুষের সাথে এডমন্টন শহরের সমস্ত বাঙালি এবং অবাঙালি যারাই আছেন ফুটবল প্রেমী সবার সাথে বৃষ্টি স্নাত এই দিনে একটি চমৎকার খেলা দেখতে পাচ্ছি। সবাই উপভোগ করুন, দেখা যাক কি হয় খেলার পরবর্তী ফলাফল। যেখানে ছিলেন ওয়াচ পার্টির কথা বললাম যে এই বছর 1990-তে বোধহয় ওয়ার্ল্ড কাপ ছিল একবার ইউএসএতে, তার 1994 অনেকগুলো বছর পর ইউএসএতে এবার। আর যেহেতু নিউ জার্সি আপনার বিভিন্ন স্টেটে খেলাগুলো হচ্ছে, স্পেশালি নিউ ইয়র্কের মেয়র এবার স্পেশাল আয়োজন করেছেন প্রবাসীদের জন্য বা লোকালদের জন্য, যেখানে আর বড় বড় স্টেডিয়ামে গিয়ে ওরা লাইভ খেলা দেখতে পারবে এবং এনজয় করতে পারবে। ফিলটা হবে ঠিক এক্স্যাক্টলি আমরা থাকা উচিত। কি বলেন সাবিনা আক্তার? আমারও মনে হচ্ছে যে এই উদ্যোগগুলো থাকা উচিত, আর এটা হলে খুবই চমৎকার হয়। এটা গোলসেন্স গ্রুপ মাথায় রাখবে এবং সামনের দিকে এটা নিয়েই কাজ করবে ইনশাআল্লাহ। সাইফুল্লাহ সানি, সংক্ষেপে। হ্যাঁ, ডেফিনেটলি করা উচিত। আপনি চিন্তা করেন কক্সবাজারে আমি বিচের পরে বসে আছি, সামনে একটা স্ক্রিন, পিছনে 500-1000 লোক বসে আছে একসাথে খেলা দেখতেছি, ফিলটা কেমন হবে? দারুণ হবে, দুর্দান্ত হবে। অনেক অনেক ধন্যবাদ সাইফুল্লাহ সানি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি তো আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করলেন, অনেক কিছু জানলেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমরা সংবাদকর্মী হিসেবে যদি দেখি, আপনিও সংবাদ চ্যানেলের সাথে আছেন, সো প্রজেক্টরে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলা অনেক জায়গাতেই দেখা হয় বাংলাদেশে বিভিন্ন প্রান্তে, কিন্তু সংবাদ হওয়ার ক্ষেত্রে, নিউজ কাভারেজের ক্ষেত্রে বা লাইভ হওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে নিউজ চ্যানেলগুলোতে আর্জেন্টিনার খেলা হলে, যেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ হলে, এরকম হচ্ছে বড় প্রজেক্টরে এই যে আর্জেন্টাইন সমর্থকদের, শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই ওখানে থাকে তা কিন্তু না, এটা একটা বড় সমাবেশ হয়, সমাগম হয়, ভক্তদের একটা সমাগম হয়। অন্য কোনো দলের খেলার সময় কিন্তু এত বড় সমাগম দেখা যায় না, বা সেগুলো নিয়ে নিউজ কাভারেজের বিষয়গুলো কিন্তু টেলিভিশন চ্যানেলগুলোতে উঠে আসে না।
এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এখানে কিন্তু ব্রাজিলের খেলার সময়ও কিন্তু এরকম কিছু আমাদের দেখা যায়। নিউজ পরিকল্পনার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটি ভালো কিন্তু আপনার পরামর্শ। মতবাদটা কিন্তু আপনি দিলেন না। না, এটিই বললাম যে এরকম গ্যাপ তো অবশ্যই আছে। এখন কি করব? ব্রাজিলের খেলার সময় ভালো আপনি একটা ইয়ে ছিল। আর্জেন্টিনা, পুরো পরিবার আর্জেন্টিনা। এই যে আমাদের অন্যান্য এবং অতিথি আপনার যারা মাথায় আছেন সবাই আর্জেন্টিনা ছাড়া আর আর্জেন্টিনা। কিছু নেই, এখন শুধুই তো আমার আর্জেন্টিনা। মাছ ফুলেরটা মাথায় রাখতে হবে। তারপরেও আপনার পরামর্শটা বা প্রশ্নটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যেন আমরা অন্য খেলাগুলো এবং বাংলাদেশও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খেলে আমরা সেটাই আয়োজন করব। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আগামী পর্বে আবারও দেখা হবে। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ড স্যান্ডস গ্রুপে ইনভেস্ট করেছেন। গোল্ড স্যান্ডস গ্রুপ? পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ড সায়েন্স গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বলো। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। ওকে আম্মু। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ড স্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ড স্যান্ডস গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ড সেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক, পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।